রাশিয়া থেকে জ্বালানি কেনা বন্ধ না করলে আরও শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। নিজেদের স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নেবে ভারত। যুক্তরাষ্ট্রের পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত 4। ফিনিক্স থেকে 483 কিলোমিটার উত্তর পূর্বে চিনলি বিমানবন্দরের কাছে বিধ্বস্ত। ভয়াবহ বন্যায় নাকাল ভারতের উত্তরপ্রদেশ, নিহত অন্তত 12। পানির নিচে রাজ্যের 17 জেলা, গঙ্গার পানি বিপদসীমার উপর। এবং গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও 83, পুরোপুরি নিজেদের দখলে নিতে চান নেতানিয়াহু। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTV নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এবার ভারতকে 24 ঘন্টার আলটিমেটাম দিল যুক্তরাষ্ট্র। ভারতের উপর উল্লেখযোগ্য হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ মাধ্যম CNBC-কে দেয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখাই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় ভারত ভালো বাণিজ্যিক মিত্র নয় বলেও উল্লেখ করেন। বলেন, যুক্তরাষ্ট্র মনে করে আগামী 24 ঘন্টার মধ্যে ভারতের উপর উল্লেখযোগ্য হারে কর বাড়ানো হবে, কারণ তারা রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে। এদিকে ট্রাম্পের দেয়া হুমকির প্রতিবাদ জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার্থে যে কোনো পদক্ষেপ নেবে দেশটি। যুক্তরাষ্ট্রের পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছে 4 জন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্যের নাভাজো নেশন এলাকায় মেডিকেল ট্রান্সপোর্ট ব্যবহারের জন্য বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং CSI এভিয়েশন বলছে, বিচক্রাফট কিং এয়ার 300 মডেলের বিমানটি আলবুকার্ক, নিউ মেক্সিকো থেকে 2 পাইলট ও 2 জন স্বাস্থ্যকর্মী নিয়ে উড্ডয়ন করে ফিনিক্স থেকে 483 কিলোমিটার উত্তর পূর্বে চিনলি বিমানবন্দরের কাছে এসে বিধ্বস্ত হয়। ভয়াবহ বন্যায় নাকাল ভারতের উত্তরপ্রদেশ, পানির নিচে তলিয়ে গেছে রাজ্যের 17 জেলা। সবচেয়ে বেশি সংকটাপন্ন বারাণসী ও প্রয়াগরাজ শহর। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 12 জন। পানি ঢুকে পড়েছে শহরের অলিগলি ও বসতি ভিটায়। নৌকা চালিয়ে বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে। গঙ্গা নদীর পানির স্তর বিপদসীমার উপর দিয়ে বইছে, বন্ধ করে দেওয়া হয়েছে ফেরি চলাচল। স্থানীয় প্রশাসন জানায়, প্রায় 21,000 মানুষকে সরানো হয়েছে নিরাপদ স্থানে। বাতাস ও পানির গুণগত মান নিয়ে এক সমীক্ষা প্রকাশ করেছে চীন, যেখানে দেখা যায় দেশটির বাতাস ও পানির মান বেড়েছে। এটিকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। চলতি বছরের প্রথমার্ধে চীনের বাতাস ও পানির গুণগত মান আরও উন্নত হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পরিবেশ মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। সম্মেলনে মুখপাত্র জানান, চীন জুড়ে PM2.5 গড় ঘনত্ব দাঁড়িয়েছে প্রতি ঘনমিটারে 32.1 মাইক্রোগ্রাম, যা গত বছরের তুলনায় 2.4% কম। PM10 এর ঘনত্ব অপরিবর্তিত অবস্থায় আছে। বর্তমানে PM10 এর ঘনত্ব প্রতি ঘনমিটার 50 মাইক্রোগ্রাম। এই 6 মাসে চীনের জেলা স্তরের ঊর্ধ্বে থাকা শহরগুলোতে 83.8% দিন বাতাস ভালো গুণমান সম্পন্ন ছিল, যা গত বছরের তুলনায় 1% বেশি। উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে উত্তর চীনের বেইজিং থিয়েনচিন হবেই অঞ্চলেও, যেখানে দিনের বেলা ভালো বাতাসের হার 9.9% বেড়েছে। অন্যদিকে চীনের 3641টি জাতীয় পরিমাপক স্থানের মধ্যে 89% স্থানের পানি প্রথম থেকে তৃতীয় শ্রেণীতে অর্থাৎ ভালো মানে আছে, যা গত বছরের তুলনায় 0.2% বেশি। দেশের প্রধান নদীগুলোর পানির মান 90.4% ভালো হিসেবে চিহ্নিত হয়েছে, যা ইতিবাচক বলেই পরিগণিত হচ্ছে। ইমতিয়াজ আহমেদ, RTV। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আরও অন্তত 83 ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসকরা বলছেন, এর মধ্যে অনাহার ও অপুষ্টিতে শিশুসহ মারা গেছেন আরও 8 জন। গাজায় শিশু ও বয়স্কদের মধ্যে দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যম আল জাজিরা। এছাড়া মঙ্গলবারের ইসরায়েলি হামলায় নিহত হওয়াদের মধ্যে 58 জনই ছিলেন ত্রাণ প্রত্যাশী।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত সহায়তা কেন্দ্র গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF এ খাবারের জন্য অপেক্ষা করছিলেন তারা। গাজাকে পুরোপুরি নিজেদের দখলে নিতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির সংবাদ মাধ্যমের বরাতে BBC জানায়, এই বিষয়ে নেতানিয়াহু নিরাপত্তা ক্যাবিনেটে প্রস্তাব তুলে ধরবেন। ইসরায়েল যদি গাজা দখল করতে চায় তাহলে তা বাধা না দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলি প্রধান ও অন্য সামরিক কর্মকর্তারা নেতানিয়াহুর পরিকল্পনার বিরোধিতা করেছেন। এদিকে নেতানিয়াহুর এই প্রস্তাব ঘিরে গাজায় আটক থাকা বন্দীদের পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। 24 জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করেছে কলকাতার বাংলাদেশ মিশন। বর্ষপূর্তির দিনে অভ্যুত্থানে হতাহতদের জন্য দোয়া করা হয়। এছাড়া শহীদদের স্মরণে নানা ধরনের আয়োজন করে কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশন। বাকিটা দেখুন ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। দীর্ঘ 15 বছরের আওয়ামী দুঃশাসনের পর গেল বছরের 5 অগাস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন করে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের বর্ষপূর্তির দিনে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দিনটি উদযাপন করে কলকাতাস্থ বাংলাদেশ উপ হাই কমিশন। এ উপলক্ষে মঙ্গলবার মিশন প্রাঙ্গণে কোরআন পাঠের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এদিন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ এবং জুলাই উইমেনের উপর ভিত্তি করে প্রদর্শিত হয় 2টি প্রামাণ্যচিত্র। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতি প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। এরপর জুলাইয়ের দিনগুলো নিয়ে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এতে অংশ নেন পশ্চিমবঙ্গে অধ্যয়নরত 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জুলাই অগাস্টে শহীদদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। উপহাই কমিশনের ভারপ্রাপ্ত উপহাই কমিশনার শিকদার মোহাম্মদ আশরাফুর রহমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। এ সময় উপস্থিত ছিলেন কনসুলার ASM আলমাস হোসেন, উপহাই কমিশনের প্রথম সচিব রাজনৈতিক শেখ মারেফাত তারিকুল ইসলাম ও কাউন্সিলর তুষিতা চাকমা। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিরা। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।